যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। অদৃশ্য ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে করছে একের পর এক হত্যা। রাশিয়ার সাথে যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন, দাবি ট্রাম্পের। দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বান, আমন্ত্রণ পেলে হাঙ্গেরির বৈঠকে যেতে চান জেলেনস্কি। ট্রাম্পের স্বপ্ন পূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ। $250 মিলিয়ন ব্যয়ে তৈরি হচ্ছে বলরুম। ঐতিহ্যবাহী নকশার পরিবর্তনের সমালোচনা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। চুক্তির তোয়াক্কা না করে নানা অজুহাতে নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। অদৃশ্য লাইন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন বাক্স ফেলে সীমানা চিহ্নিত করছে ইসরায়েল। দুঃখ, দুর্দশা আর অনিশ্চয়তা পিছু ছাড়ছে না গাজার মানুষের। যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলার পাশাপাশি চলছে ধরপাকড়ও। খাবার আর পানির অভাব, সবকিছুর মধ্যেও যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গাজার মানুষ। তবে রোববার ভয়াবহ হামলার পর আর নিশ্চিত হতে পারছেন না উপত্যকার বাসিন্দারা। আমরা 2 বছর ধরে কষ্ট সহ্য করছি, এবার বিশ্রাম চাই, আমরা মানসিক শান্তি চাই। কিন্তু তারা যুদ্ধবিরতি এবং চুক্তির কথা বলেও আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে। এখনো আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি। ইসরায়েলের আগ্রাসী আচরণ দেখে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশ্বস্ত করলেন এখনও তা কার্যকর আছে। হামাসকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে এগুবে পরবর্তী ধাপের দিকে। ট্রাম্পের আশ্বাসে অবশ্য শঙ্কামুক্ত হতে পারছে না ফিলিস্তিনিরা। যুদ্ধ থামায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো আমাদের উপর চলছে হামলা। আমাদের শিশুদের স্বাভাবিক জীবন চাই, ওরাও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হোক। যুদ্ধবিরতি শুরুর পর গাজার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে গেছে তাকে বলা হচ্ছে ইয়েলো লাইন। এই সীমানা পার হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের ওপর। ইসরায়েলি বাহিনীর দাবি, হলুদ সীমা অতিক্রম করায় নিরাপত্তা ঝুঁকির কারণেই গুলি ছুটছে তারা। এখানে যে জায়গায় আছি তা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি। আমি বা আমার বাচ্চারা যখনই বাইরে বের হই তখনই গুলি ছোড়া হয় আমাদের দিকে। গাজার বাসিন্দারা বলছেন, মানচিত্রে এই ইয়েলো লাইন থাকলেও বাস্তবে তা বোঝার উপায় নেই। সোমবার তীব্র সমালোচনার মুখে হলুদ বাক্স দিয়ে সীমানা নির্ধারণে কাজ করতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। সোমবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয় ইসরায়েলের হাসপাতালে। তেল আবিব জানিয়েছে মরদেহটি তালহাইবের, যাকে 2023 সালের 7 অক্টোবর হত্যা করে হামাস যোদ্ধারা। পরে মরদেহ নেওয়া হয় গাজায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস। এর মধ্যে একটি মরদেহ ইসরায়েলি জিম্মির নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। মোট 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় পরিস্থিতি পর্যবেক্ষণে তেল আবিব সফরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার ইসরায়েলের পৌঁছান তিনি। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বন্দোবস্ত করা হয় তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। ভ্যান্সের তেল আবিব সফর ইস্যুতে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আঞ্চলিক চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করবেন তিনি। জেডি ভ্যান্সের সাথে প্রধানত 2টি বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা নিয়ে কথা হবে।
এছাড়া রাজনৈতিক সুযোগগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আশা করছি চ্যালেঞ্জগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আমরা এই অঞ্চলে আরও দেশের সাথে শান্তি চুক্তি করতে সক্ষম হব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের এমন দাবিও অস্বীকার করেছেন তিনি। ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ট্রাম্প বলেন যে তারা নাকি ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। আপনারা এই বিষয়ে স্বপ্ন দেখে যান, কিন্তু আমাদের পারমাণবিক শিল্পে হস্তক্ষেপ কেন করবেন? এটা অবৈধ, অনুচিত। হুতি নেতা মোহাম্মদ আল করিম আল ঘামারিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে ইয়েমেনের রাজধানী সানায়। ইসরায়েলি হামলায় নিহত হুতির সামরিক প্রধান আল ঘামারির জানাজা অনুষ্ঠিত হয় সোমবার। তার ছেলে এবং 2 দেহরক্ষীর জানাজা আয়োজনও করা হয় একই সাথে। এ সময় হুতি নেতার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় হাজারো মানুষ। জানাজায় হুতি নেতারা বলেন, ইসরায়েলের সাথে তাদের সংঘাত শেষ হয়নি এখনো। তেল আবিবকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে চিফ অফ স্টাফ আল ঘামারির মৃত্যুর খবর নিশ্চিত করে হুতিরা। জানায়, দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না। এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পাশাপাশি ফোনালাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দফায় দফায় হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপরও 3.5 বছরের যুদ্ধের আসেনি সমাধান। বিভিন্ন সময় যুদ্ধ বন্ধে চাপ বৃদ্ধিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হলেও পুতিনের সাথে কথোপকথনের পরে যেন বদলে যান ট্রাম্প। সম্প্রতি বেশ কয়েকবার ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান নিলেও পুতিনের সাথে ফোনালাপের পর আবারও সুর বদল ট্রাম্পের। দাবি, এই যুদ্ধে ইউক্রেন জয় পাবে না। ইউক্রেন যুদ্ধে জিততে পারত, তবে আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জয় পাবে। আমি কখনো বলিনি তারা জিতবে, আমি বলেছি তারা জিততে পারে। যুদ্ধে যে কোনো কিছুই ঘটতে পারে। এটা এমন একটা যুদ্ধ যা আমি সে সময় প্রেসিডেন্ট থাকলে কখনোই ঘটতো না। এর আগে দোনবাসের যতটুকু রাশিয়া দখল করেছে, আপাতত তার আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প। তার দাবি, অঞ্চলটির 78% বর্তমানে পুতিন প্রশাসনের নিয়ন্ত্রণে। দোনবাস এখন যেভাবে আছে সেভাবেই ভাগ করা হোক। আমার মনে হয় 78% জমি এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। পরে এটা নিয়ে তারা আলোচনা করুক, কিন্তু এখন লড়াই বন্ধ করতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে যোগ দিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, তাকে আমন্ত্রণ জানালে তিনি অংশ নিতে চান আলোচনায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আগামী বছরের শুরুতে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন এই কথা। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আগামী বছরের শুরুর দিকেই দিন তারিখ নির্বাচন করবেন বলেও জানান ট্রাম্প। চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার। সম্প্রতি পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা বেড়েছে। শি জিনপিং এর সাথে বৈঠকের মধ্য দিয়ে ন্যায্য বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সম্ভব মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি চীনের সাথে সুসম্পর্ক করতে চাই। প্রেসিডেন্ট শি এর সাথেও আমার ভালো সম্পর্ক। আমাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের শুরুর দিকে চীন সফরে যাব। ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন পূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে $250 মিলিয়ন ব্যয়ে তৈরি হচ্ছে বলরুম। অনুদানের অর্থে জোগাড় হবে নির্মাণ কাজের খরচ।
1902 সালে নির্মিত ঐতিহ্যবাহী এই স্থাপনার নকশা পরিবর্তন ঘিরে দেশ জুড়ে চলছে সমালোচনা। 123 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। একে পিপলস হাউস নামেও ডাকা হয়। আবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী কার্যালয় হিসেবেও বিবেচনা করা হয় এই ভবনকে। 1902 সালে নির্মিত স্থাপনাটির সংস্কার কাজ ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ডোনাল্ড ট্রাম্পের দাবি 150 বছর ধরে নাকি সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুমের স্বপ্ন দেখেছেন, যেখানে আয়োজন করা যাবে গ্র্যান্ড পার্টি। সেই আকাঙ্ক্ষা পূরণে শুরু হয়ে গেছে বলরুমের নির্মাণ কাজ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, কাছাকাছি হলেও মূল ভবনের সাথে সংযুক্ত হবে না বলরুম এবং বর্তমান স্থাপনার তেমন কোনো পরিবর্তন হবে না। যদিও এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং এর বিশাল অংশ। ওদিকের প্রবেশপথের বেশিরভাগ এখন ঢেকে রাখা হয়েছে, তবে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছে কংক্রিটের ভাঙা স্তূপ। 600 থেকে 900 মানুষের ধারণ ক্ষমতার নতুন বলরুমের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $250 মিলিয়ন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদার দেশপ্রেমিকদের ব্যক্তিগত অর্থায়নে তৈরি হবে এটি, যদিও কারো নাম পরিচয় প্রকাশ করেনি হোয়াইট হাউস। হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো মূলত পরিচালিত হয় ন্যাশনাল পার্ক সার্ভিস বা এনপিএস এর মাধ্যমে, তবে সংস্কারের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে। ঐতিহাসিক নিদর্শনের আকার বা নকশা পরিবর্তনকে ভালো চোখে দেখছে না বহু মার্কিনী। বিশেষ করে একটি অংশের প্রতীকী চেহারাই পাল্টে যাওয়ার শঙ্কায় চলছে সমালোচনা। এই দফায় ক্ষমতা গ্রহণের পর ওভাল অফিসের ইন্টেরিয়ারের সোনালী সাজসজ্জা, উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাগপোল তৈরি, রোজ গার্ডেনের ঘাসে কংক্রিটের পাটাতন বানিয়ে চেয়ার টেবিল বসানোর মতো ছোটখাটো বেশ কিছু পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংস্কার অবশ্য এই প্রথম নয়। এর আগে চত্বরের টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের আমলে তৈরি সুইমিং পুলকে প্রেস রুম বানিয়েছিলেন রিচার্ড নিক্সন। হ্যারি ট্রুম্যানের শাসনামলে 1948 থেকে 1952 সালের মধ্যে হয়েছিল সবচেয়ে বড় সংস্কার কাজ। যমুনা নিউজ। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের 2 কক্ষেই তাকে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা। নিম্নকক্ষে 465 আইন প্রণেতার মধ্যে 237 জন কট্টরপন্থী জাতীয়তাবাদী তাকাইচির পক্ষে অবস্থান নেন। অন্যদিকে উচ্চকক্ষে হওয়া রান অফে 125 ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। এর আগে সোমবার ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট গড়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। চলতি মাসের প্রথম দিকে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হন তিনি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার স্থলাভিষিক্ত হবে তাকাইচি। প্রদীপ বাজি উৎসবের আমেজে ভারত জুড়ে পালিত হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে দিনটি। সীতারামের প্রত্যাবর্তনের স্মৃতি উদযাপনে প্রতি বছর পালন করা হয় দীপাবলি। প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি শুরু করেন অনুসারীরা। ঐতিহ্যবাহী পোশাকে সাজেন তারা। মিষ্টি বিতরণ ও উপহার বিনিময়ের পাশাপাশি বাজি পোড়ানো ছিল উৎসবের মূল আকর্ষণ। বাড়িঘর আলোকিত হয় প্রদীপ, মোমবাতি ও লাল নীল বৈদ্যুতিক বাতির আলোয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী অসুর রাজা রাবণকে পরাজিত করে দীর্ঘ 14 বছর বনবাসের পর এই দিনেই সীতাকে নিয়ে উত্তর ভারতের অযোধ্যা নগরীতে ফেরেন শ্রীরাম। আতশবাজির ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ঘন ধোঁয়ায় কয়েক হাত দূরের বস্তু অস্পষ্ট। প্রতি বছর দীপাবলির পর রাজধানী হয় এই পরিস্থিতি। এবছর দূষণ কমাতে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের নির্দেশ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবুও আসেনি কোনো পরিবর্তন। বায়ু দূষণ পেরিয়ে গেছে বিপদসীমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যা অত্যন্ত ক্ষতিকর। আকাশে বিরামহীন আলোর ঝলকানি, বিকট শব্দে কান পাতা দেয়। রাতভর রং বেরঙের আতশবাজি পুড়িয়ে এভাবেই আলোর উৎসব দীপাবলি উদযাপন করেছে দিল্লিবাসী।
উৎসবমুখর রাতের পর সেই চিরচেনা ঘোলাটে সকাল। ধোয়ার মোটা চাদর ঢেকে রেখেছে চতুর্দিক। কয়েক হাত দূরের বস্তুও ঝাপসা, অস্পষ্ট। আতশবাজির ধোঁয়া বাতাসের ধূলিকণার সাথে মিশে তৈরি করেছে এমন পরিস্থিতি। ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। দুদিন আগেও বাতাস অনেক পরিষ্কার ছিল, তবে এখন ভয়াবহ অবস্থা। আমরা প্রাপ্তবয়স্করা এটা সহ্য করছি, তবে যাদের শ্বাসকষ্ট আছে, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। এরই মধ্যে কাশি হচ্ছে। এত দূষণ আসলেই ক্ষতিকর, এটা হওয়া উচিত নয়। আমি আগে এমন কিছুই দেখিনি। দূষণের কারণে সামনে কিছুই দেখতে পাচ্ছি না। অতিরিক্ত বায়ু দূষণ ঠেকাতে 2015 সালে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা দেন ভারতের সুপ্রিম কোর্ট। পরিস্থিতির পরিবর্তন না দেখে এবছর সে নিষেধাজ্ঞা তুলে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ধারণা করা হয় এতে 30 থেকে 50% দূষণ কমবে। তবে এতেও মেলেনি সমাধান। দীপাবলির দিন ও আগের দিন মাত্র 3 ঘন্টা করে আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। তা অমান্য করে গভীর রাত অবধি চলে আতশবাজির কারসাজি। আগের মতোই রাসায়নিকযুক্ত আতশবাজি পোড়ানো হয়। ফলাফল বিষাক্ত ধোঁয়ার কবলে পুরো দিল্লি। এদিন রাজধানী দিল্লির বিভিন্ন শহরে বায়ুমান 350-এর উপরে উঠে যায়। এ বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে শ্বাস নেওয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুদ্ধ বিমান থেকে আন্দোলনকারীদের উপর ফেলা হচ্ছে মল, মাথায় রাজ মুকুট পরে সেটি চালাচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এমন একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রায় 70 লাখ মার্কিনী ট্রাম্প বিরোধী নো কিংস আন্দোলনে যোগ দেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, এমনকি বিশ্বের অন্যান্য দেশেও ট্রাম্প বিরোধী আন্দোলনে সামিল হয় বহু মানুষ। এই আন্দোলনকে হেয় করতেই ব্যঙ্গাত্মক এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখোমুখি তিনি। গাজায় যুদ্ধবিরতির পরও মিলছে না জীবনের নিশ্চয়তা। একদিকে ইসরায়েলি হামলা, অপরদিকে বিভিন্ন সংক্রামক ব্যাধি কেড়ে নিচ্ছে নিরীহ গাজাবাসীর প্রাণ। এখনো আহত প্রায় 1,70,000 মানুষ, যারা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা সেবা। 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে হাতে গোনা কয়েকটি হাসপাতালই অক্ষত আছে পুরো উপত্যকায়। রোগীদের অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। যুদ্ধবিরতির নামে যেন প্রহসন চলছে গাজা উপত্যকায়। এখনো প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ গাজাবাসী। বোমা আর বুলেট থেকে বাঁচলেও যেন মিলছে না জীবনের নিশ্চয়তা। ভেঙে পড়া বিভিন্ন স্থাপনা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস, যা দূষিত করছে বাতাস, মাটি এবং ভূগর্ভস্থ পানি। মশা, মাছি আর ইঁদুরের বংশবিস্তারের জায়গায় পরিণত হয়েছে বিস্তীর্ণ এই মৃত্যুপুরী। এরই মাঝে তাঁবু টানিয়ে বাস করতে বাধ্য হচ্ছে গাজাবাসী। দূষিত পানি পান আর মশা মাছির কামড়ে ছড়াচ্ছে বিভিন্ন সংক্রামক ব্যাধি। এদিকে 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। অল্প কিছু হাসপাতাল অবশিষ্ট থাকলেও তাতে নেই তিল ধারণের ঠাঁই, নেই পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। আশপাশের ফার্মেসিতেও ওষুধ পাওয়া যাচ্ছে না। ত্রাণ হিসেবে পাঠানো জরুরি ওষুধ সরবরাহকেও বাধাগ্রস্ত করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ধুকে ধুকে মৃত্যু ছাড়া আর কোনো উপায়ই যেন খোলা নেই এই হতভাগ্যদের। সকাল 8টা থেকে এখানে আছি। চিকিৎসকের কাছে কয়েকবার গিয়ে ফিরে এসেছি। রোগীদের সংখ্যা এত বেশি যে জায়গা পাচ্ছি না। ফার্মেসিগুলোতেও কোনো ওষুধ পাচ্ছি না। আমরা সত্যি ভীষণ কষ্টে আছি। আমার স্ত্রী, মা এবং 2 মেয়ে আগেই নিহত হয়েছে। এখন বেঁচে আছে আমার এই ছোট মেয়ে। ও গুরুতর অসুস্থ, কিন্তু এখানে কোনো চিকিৎসা নেই, নেই চিকিৎসা সামগ্রীও। মাছি আর মশা সর্বত্র, এমনকি একটি গদিও পাইনি, বাইরে থেকে এনে ব্যবহার করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2 বছরের ইসরায়েলি হামলায় প্রায় 1,70,000 মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে 42,000ই আর কখনো ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। জর্ডানের এক হোটেল থেকে তোয়ালে চুরির অভিযোগে বিপাকে পড়েছেন ইরাকের কূটনীতিক জয়নাব অকলা আল সাদি। দেশটির রাজধানী আম্মানের ফেয়ারমন্ট হোটেলে অবস্থান করছিলেন তিনি। হোটেলটি ছেড়ে আসার সময় বাধে বিপত্তি। কয়েকটি টাওয়াল, বাথরোব ও একটি ঘড়ি সহ বেশ কিছু পণ্য তিনি চুরি করেছেন এমন অভিযোগ তোলে হোটেল কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করে উল্টো হোটেলের কর্মচারীদের দোষারোপ করেন আল সাদি। ঘটনাস্থলে তুমুল বাকবিতণ্ডা হয় বলেও জানা যায়।
তোয়ালে নিয়ে এক টিভি সাক্ষাৎকারে হাজির হন আল সাদি, বলেন তার তোয়ালে তার কাছেই আছে, ইচ্ছাকৃতভাবে তাকে অপমানের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন এই ইরাকি কূটনীতিক। এ ঘটনার জেরে জর্ডান ইরাক সম্পর্কে এরই মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।